নিঃশ্বাস নিতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে PM জাহিদুল ইসলাম। আজকে আমরা যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সত্য ঘটনা। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি সেই মূল গল্পে প্রবেশ করি। আমার নাম শাওন। পুরান ঢাকার এক পুরনো মহল্লায় আমার জন্ম। কিন্তু যেটা আজ বলবো সেটা শহরের বাইরের একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। সিলেটের এক পাথর কোয়ালির পেছনের জঙ্গলের ছোট্ট একটি গ্রাম, নাম মাওলানা বাজারের দ্বারকান্দি। ঘটনাটা 2018 সালের মাঝামাঝি। তখন আমি ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র। বর্ষা চলে এসেছিল, সারা বছর কাদামাটিতে ভেসে যেত। আমার এক মামাতো ভাই মাহফুজ গ্রামের একটা ইটভাটায় ঠিকাদার হিসেবে কাজ করত। হঠাৎ ফোন করে বলল, শাওন একটু আসবে প্লিজ, এখানে একটা ঘটনা ঘটেছে। আমার লোকেরা কাজে আসছে না, রাতে কেউ পাহারা দিতে রাজি না। আমি তো অবাক, কেন, কি হয়েছে? ও বলল, ভাটার পাশে একটা পরিত্যক্ত ঘর আছে, কেউ জোর করে গেলে সেখানে বমি করে, চুল পড়ে, গা ঝিমঝিম করে। আর গতকাল রাতে নূর মিস্ত্রি বলল সে ঘুমাতে গিয়ে দেখেছে কেউ একটা তার শরীরের উপর উঠে বসে আছে। আমি কৌতূহলী হয়ে গেলাম। গ্রামের মানুষ সাধারণত কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু মাহফুজ ও বরাবরই তো বাস্তববাদী ছিল। তো আর দেরি করিনি, পরদিন সকালে একটা লোকাল বাসে উঠে পাড়ি জমালাম দ্বারকান্দির দিকে। বিকাল গড়িয়ে গিয়েছিল। জায়গাটি ছিল প্রকৃতির মাঝে একেবারে বিচ্ছিন্ন, গাছপালা ঘেরা। একটা রাস্তা ইটভাটার দিকে চলে গেছে। ভাটার পাশে একটা পুরনো দালান, যার ভাঙা ছাদ, ফাটা দেয়াল দেখে বোঝা যায় বহুদিন কেউ ওখানে পা রাখেনি। মাহফুজ আমাকে নিয়ে গেল একটা টিনের ঘরে। বাইরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল, সবার মুখে ভয়। একজন হেসে বলল, এই জায়গাটা নাকি আগেও অভিশপ্ত ছিল, আগের মালিক আত্মহত্যা করেছিল। আমি তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি, কিন্তু রাতে ঘটনা ঘটতে শুরু করলো। রাত 10টা নাগাদ আমরা সবাই ঘুমাতে যাইনি। আমি ও মাহফুজ পাশাপাশি ছিলাম। হঠাৎ এক সময় আমার ঘুম ভেঙে গেল। একটা ঠান্ডা বাতাস যেন ঘরের মধ্যে ঢুকে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয়, ঘরের দরজা বন্ধ, জানালা আটকানো, তারপরেও কেমন একটা হিমহিম বাতাস। চোখ খুলে দেখলাম ঘরের একটি কোণায় কিছু একটা যেন নড়ছে। কেউ একজন হাঁটু মুড়ে বসে আছে। আমি স্পষ্ট দেখলাম, কিন্তু অভয়টা যেন মানুষের না, অতিরিক্ত লম্বা, মাথা সামান্য নিচু, হাত দুটো মেঝেতে টানা। আমি ভয় পেয়ে উঠে বসলাম, কিন্তু ততক্ষণে অভয়টা অদৃশ্য। ঘামাচ্ছি, বুক ধুকপুক করছে। হঠাৎ ঘরের দরজা খট করে নিজে নিজেই খুলে গেল। বাইরে তখন চাঁদের আলো, আর সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। তার চোখ দুটো জল জল করছে, রক্ত লাল। পরদিন সকালে আমি সবাইকে ডেকে ঘটনাটা বললাম। মাহফুজ ভয় পেয়ে গেল। পাশের এক বৃদ্ধ লোক করিম চাচা বলল, তোরা বুঝছিস না, এই ঘরটা আগে কালো জাদুর জন্য ব্যবহৃত হতো। সালাউদ্দিন ফকির নামে এক লোক ছিল, শয়তানের সাধনা করত। গ্রামের অনেকেই তখন মারা গিয়েছিল। শেষমেশ গ্রামের লোকজন তাকে পিটিয়ে মেরে ফেলেছে। তারপর থেকে এই ঘরটি নিষিদ্ধ। আমি ভাবলাম এটা হয়তো গ্রাম্য কল্পকাহিনী, কিন্তু তারপরই করিম চাচা বললেন, তোর যদি সাহস থাকে তুই রাত 2টায় একা দাঁড়াস ওই ঘরের সামনে, দেখবি কে আসে। আমার মাথায় চিন্তা ঘুরতে লাগলো, আমি সত্যি কি এত সাহসী? রাতে আমি একা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন রাতে 1:55, চারদিক নিস্তব্ধ। দূরের ইটভাটার ধোঁয়ায় কুণ্ডলি ধীরে ধীরে উপরে উঠছে। আমি দাঁড়িয়ে আছি কাঁপতে কাঁপতে। ঠিক 2:01 আমি একটা আওয়াজ শুনলাম, যেন কেউ মাটিতে কাঠি টেনে একটা তন্ত্র এঁকে চলেছে। মাটি নিজে থেকে কাঁপছে না, কেউ যেন ধীরে ধীরে কিছু লিখছে। এরপর হঠাৎ ঘরের ভেতর থেকে আ করে একটি দীর্ঘ শব্দ এলো, যেন গলায় কেউ ছুরি বসিয়ে চেঁচাচ্ছে। আমি পেছন ফিরতেই দেখতে পেলাম ঘরের জানালার ভাঙা কাছে একটা মুখ, লম্বা দাড়ি, চোখ নেই, গাল গর্ত হয়ে গেছে, আর মুখটা খোলা। তাতে জ্বলে উঠেছে এক ধরনের অস্বাভাবিক আলোক রেখা। আমি দৌড়ে ভাটার দিকে চলে যাই, কিন্তু আশ্চর্যভাবে পথ যেন বদলে গেছে।
যেখানে খোলা মাটি ছিল সেখানে এখন যেন ঘন বনের মতো গাছপালা। আমি চিৎকার করে উঠলাম, মাহফুজ, কেউ আসো কি, কেউ আমাকে বাঁচাও। কিন্তু আমার গলা যেন আটকে যাচ্ছে। মুখ খুলেও শব্দ বের হচ্ছিল না। চারপাশে শুধু ছায়া আর অদ্ভুত ভাঙা আরবি মন্ত্র পড়ার মতো গলা। তখনই দেখলাম একজন তান্ত্রিক হাঁটছে আমার দিকে। তার চোখ নেই, কপালে রক্ত দিয়ে আঁকা জিনের ছাপ। সে বলল, তুই তো আমায় ডাকলি, এখন আর ফিরে যেতে পারবি না। শুরু হয়েছে ফাঁদ। পালানোর চেষ্টা করেও আমি যেন একটি বৃত্তে আটকে পড়েছিলাম। বারবার একই গাছ, একই ঝোপঝাড়, একই ছোট ঝোপ, একইভাবে বাঘ ঘুরে আবার সেই পরিত্যক্ত ঘরের আশেপাশেই ফিরে আসছিলাম, যেন সময় আর জায়গা আমার সঙ্গে কোনো খেলা খেলছে। ঘড়ি দেখলাম রাত ৩টা, অথচ আকাশের চাঁদটা আগের জায়গায় আছে। এই ১ ঘন্টায় কিছুই যেন বদলায়নি। আমার বুক ধুকভুক করছিল। হঠাৎ যেন কারো শ্বাস ফেলার শব্দ। আমি ফিরে তাকাতেই দেখলাম কেউ একজন আমার একেবারে পিছনে দাঁড়িয়ে, কিন্তু ছায়া ছাড়া কিছুই দেখা যায় না। মুখ নেই, শরীর নেই, শুধু কালো কুয়াশার মতো ছায়া। তার মাথার উপরে একটা তামার পিণ্ড ঝুলে আছে, আর সেই পিণ্ড যেন রক্ত লেগে শুকিয়ে গেছে। সে ফিসফিস করে বলল, শাওন, তোকে ডাকা হয়েছে। সালাউদ্দিন এখনো মাফ পায়নি। পরদিন সকালে আমার ভাটার পুরনো কেয়ারটেকার হারুন মিয়া আমাকে ডেকে একটা গল্প বললেন। ছেলেটা অনেক বছর আগে এই ঘরের মালিক ছিল। নাম ছিল সালাউদ্দিন ফকির। সে ছিল এক শয়তানের উপাসক। লোকেরা বলে সে তার মেয়েকে বলি দিয়েছিল। আমি আঁতকে উঠলাম। সে বলল কালো পাথরের আত্মা তাকে শক্তি দেয়, আর সেই পাথর ছেলেটা এখনো এই ঘরের ভেতর আছে। আমি প্রশ্ন করলাম, কেউ কখনো সে পাথর দেখেছে? তিনি বললেন, দেখেছে। যারা দেখেছে তারা আর কথা বলতে পারেনি। হয়তো পাগল হয়ে গেছে, না হয় আত্মহত্যা করেছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি সাহস করে সেই ঘরে ঢুকলাম। ভেতরটা অদ্ভুত ঠান্ডা। মেঝোতে শুকনো রক্তের দাগ, ছাদের কোণে ঝুলে থাকা পচা চামড়ার মতো কিছু। দেয়ালে আয়াতুল কুরসি উল্টোভাবে খোদাই করা, যেন কারো প্রতিশোধ আর যন্ত্রণার প্রলেপ। হঠাৎ চোখে পড়ল ঘরের এক কোণে অর্ধেক মাটি খোঁড়া। আমি হাত দিয়ে মাটি সরাতেই দেখি একটা কালো পাথর, আকারে ছোট, কিন্তু গায়ের লাল রঙের অদ্ভুত চিহ্ন আঁকা, যা স্পষ্টভাবে আরবি লিপির বিকৃত রূপ। আমি পাথরটা তুলতেই ঘরের বাতাস বদলে গেল। দেয়াল থেকে এক নারীর কান্নার শব্দ, আব্বু আমায় কেন দিলি? আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে এক অদ্ভুত লোক এসে হাজির হলেন ভাটায়। লম্বা দাড়ি, গলায় একাধিক তাবিজ, হাতে কাঠের লাঠি। তার নাম বললেন মাওলানা সিরাজউদ্দিন। তিনি জানালেন তিনি আগে একবার ওই ঘর পরিশুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু তখনই তার এক সঙ্গী অন্ধ হয়ে যায়, তাই অসমাপ্ত রেখে ফিরে যান। কিন্তু আমাকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি কালো পাথর স্পর্শ করেছো? আমি হা বলতেই তার মুখ কালো হয়ে গেল। তাহলে তুমি এখন সংযুক্ত হয়ে গেছো সালাউদ্দিনের আত্মার সঙ্গে। সে তোমার মাধ্যমে আবার শক্তি ফিরে পেতে চাইবে। সিরাজউদ্দিন হুজুর জানালেন, এই ঘরের মাটির নিচে 5টি বলি দেয়া শিশুর হাড় কবর দেয়া ছিল। সেই হাড়ের উপর স্থাপন করা হয়েছিল কালো পাথর, যেটি তন্ত্রের মূল জিনিস। এই ঘরের প্রতিটি ইট, মাটি, এমনকি কাঠ, সবই এখন তন্ত্র বলে বাঁধা। কেউ বেশি সময় ভেতরে থাকলে সে ভিন্ন জগতে চলে যাবে, যেখানে আত্মারা নিজের শরীর খুঁজে বেড়ায়। পরের রাতে আমি আবার ঘুমিয়ে পড়ি। আমার স্বপ্নে দেখি আমি সেই ঘরের ভেতর আটকে আছি, কিন্তু এবার আমি মানুষ নই। আমি যেন একটা ছায়া, অন্য একটা ছায়ার সঙ্গে কথা বলছি। একটা কণ্ঠ বলল, তোর শরীরটা আমি নেব, আমি ফিরে যাব। আমার মেয়ের আত্মায় এখনো ক্ষুধার্ত। আমি চিৎকার করলাম। হঠাৎ জেগে উঠলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। পাশের বালিশে রক্তের ছিটে। আমি দরজায় গিয়ে দেখি বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে, সাদা জামা, চোখে খালি গর্ত, মুখে আদা গলা ছেঁড়া। সে ধীরে ধীরে বলছে, আমায় বাঁচাও। আমার নাম আয়েশা, বাবাই মেরেছিল। সেদিন থেকে আমি কেমন যেন বদলে যেতে থাকি। মাথা ভারী লাগে। মাঝরাতে ঘুমের মধ্যে উঠে বাইরে হেঁটে যাই, নিজে জানি না। মাহফুজ একদিন চিৎকার করে বলল, ভাই তুমি আমার দিকে তাকিয়ে কিছু বলেছিলে, আর চোখ দিয়ে রক্ত পড়ছিল। আমার মুখে কিছু খুঁজে পেল না সে, কিন্তু বলল, তোর কণ্ঠ ছিল অন্যরকম, বুড়ো কারোর মতো। মাওলানা সিরাজউদ্দিন একটি কবর খননের প্রস্তাব দিলেন। 3 জন লোক নিয়ে কবর খোঁজার কাজ শুরু হলো। হঠাৎ বেলচাল লেগে গেল একটি লোহার সিন্দুকে। সেই সিন্দুক খোলা মাত্রই একটি পোকায় ভরা কাপড়ে মোড়া হাড়গোড় উঠে আসে, আর তারপর চারপাশে বিদ্যুতের ঝলক। অন্ধকার নেমে আসে, বাতাস বন্ধ হয়ে যায়। এক বৃদ্ধ ভেসে ওঠে আকাশে।
মুখে পচা মাংসের হাসি, চোখ দুটো শুধু শূন্যতা। তোরা আমায় ডিস্টার্ব করলি, এখন ভয় পাস? এটা তো তোরাই চাইছিলি, জাদুর চাবি। সালাউদ্দিন ফকিরের সেই সিন্দুক থেকে যখন কাপড়ে মোড়া পোকার ছাওয়া দেহাবশেষ উঠে আনা হলো, চারপাশে বাতাস থমকে গিয়েছিল। এমনকি রাতের পাখিরাও নীরব হয়ে গিয়েছিল, যেন কারো অপেক্ষায়। সিন্দুক খোলার সাথে সাথেই চারপাশের বাতাস ভারী হয়ে এলো। একটা হাহাকার যেন উঠে এসেছিল মাটির তলা থেকে। সিরাজ হুজুর মাটি থেকে কিছু ধুলো তুলে কপালে ছুঁয়ে বললেন, এই জায়গা এখনো তার তন্ত্রে বন্দী। ওর দেহাবশেষ ধ্বংস না করলে এই ফাঁদ থেকে মুক্তি নেই। শাওন, তুই তো স্পর্শ করেছিস কালো পাথর, তোর শরীর এখন তার হাতে বন্দী হয়ে গেছে। আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে আমার চোখ দিয়ে তাকাচ্ছে। কষ্টে, প্রতিশোধে, ঘৃণায় সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। রাত ৩টার দিকে দরজার নিচ দিয়ে ঠান্ডা হাওয়ার সাথে সাথে মেঝোতে একজোড়া ছোট বাচ্চার পায়ের ছাপ ভেসে উঠল। আমি তাকিয়ে দেখি সে সেই সাদা জামা পরা ছোট্ট মেয়ে আয়েশা। তার মুখে আগের মতো হাহাকার নয়, বরং আজ সে বলল, আমায় খুঁজো না, আমাকে বলি দিয়ে দিয়েছে, আমি শুধু বাবাকে চাই। আমি বললাম, তুমি চাইলে আমি তোমায় মুক্তি দিতে পারি, কি করতে হবে? সে বলল, পাথরটা গলা দিয়ে ফেলে দাও আগুনে, ওর দেহ পুড়াও, আর মাটির নিচে আছে 5টা শিশুর হাড়, সেগুলো একত্র করে মাটি দাও আলাদা জায়গায়, তাহলেই আমরা মুক্তি পাবো আর তুমি বাঁচবে। পরদিন ভোরবেলায় সিরাজ হুজুর আর আমি মিলেই শুরু করলাম সেই হাড় বের করে আলাদা জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কাজ শুরুর পরপরই হঠাৎ আকাশ কালো হয়ে পড়ল। এক অদ্ভুত ঝড় শুরু হলো, আর চারপাশে ভেসে উঠতে থাকলো ছায়া। ছায়াগুলো দৌড়ে বেড়াচ্ছে, কেউ গাছে উঠে যাচ্ছে, কেউ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। একটা ছায়া এসে আমার গলার কাছে মুখ এনে বলল, তুই পালাতে পারবি না, আমি এখন তোর শরীরেই থাকবো। আয়েশার কান্না আমার শাস্তি। আমি হঠাৎ করে হুঁশ হারিয়ে ফেললাম। পরদিন চোখ খুলে দেখি আমি সেই পুরনো ঘরে। আমার পায়ের নিচে কালো পাথর, সামনে আয়নার মতো একটি গ্লাস, আর তাতে দেখা যাচ্ছে আমার মুখ, কিন্তু চোখ অন্য কারো। আমার শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সিরাজ হুজুর বললেন, তুই এখন সীমারেখায়, ও যদি তোকে পুরো দখল করে নেয় তুই আর ফিরে আসবি না, কিন্তু এখনো সময় আছে, আয়েশার আত্মা এখনো পাশে আছে। সন্ধ্যার আগে সিরাজ হুজুর এক জায়গায় কাঠ জড়ো করে আগুনে জ্বালাচ্ছে। আমি পাথরটা হাতে তুলে আনলাম। হাত কাঁপছিল, মাথা ঘুরছিল, কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, ফেলিস না, আমি তোকে অমর করব, সব ক্ষমতা দেব। আমি কাঁদতে কাঁদতে পাথরটা আগুনে ছুড়ে দিলাম। তখন চারপাশে বিকট শব্দে কিছু একটা ফেটে গেল। ঘরের ছাদ ধসে পড়ল, বাতাস অন্ধকার হয়ে গেল, আর আগুনটা এক মুহূর্তে লাল থেকে নীল হয়ে গেল। একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, আমি মুক্তি পেয়েছি, ধন্যবাদ শাওন ভাই। ঘটনার পরদিন সকালে পুলিশ ও গ্রামবাসী এসে ভাটার সেই পুরনো ঘর ভেঙে ফেলল। আমি আর মাহফুজ শহরে ফিরে এলাম, কিন্তু আজও মাঝরাতে আমি যখন আয়নার সামনে দাঁড়াই, তো মাঝে মাঝে নিজের চোখে কাউকে, অন্য একজনকে দেখতে পাই। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়। আর একটা স্বপ্ন, আমি ঘুমাতে গেলেই একটি মেয়ে এসে বলে, তুমি পাথর পুড়িয়েছ, কিন্তু আমি তো এখনো এখানে, এখন আমার থাকার জায়গা তোমার মনে। কালো জাদু যখন শুরু হয় তখন একজনকে না 10 জনকে, এক গ্রামকে, এক সময়কে ঘ্রাস করতে পারে। তোমার চোখ দিয়ে কে দেখছে সেটা কি তুমি জানো? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।